ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে প্রায় ৮ লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে। ভোট পড়েছে ৩১ ভাগ। ভোটার উপস্থিতির দায় কমিশনের নয় বললেন সিইসি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহেই শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে দাবি মোকাব্বিরের। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছি শেষ। ভাষানটিকে আগুনে ঘরহারা মানুষের খোলা আকাশের নিচে শীতার্ত রাত যাপন। নিঃস্ব হয়ে কেউ কেউ ফিরেছেন গ্রামে। পদ্মা, মেঘনা সহ ৬টি অভয়াশ্রমে আজ থেকে আগামী ২ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। প্রধানমন্ত্রীর নির্দেশে দুদিন বাড়ল অমর ২১শে গ্রন্থমেলা। খুশি বইপ্রেমীরা। আজ ও কাল মেলা চলবে সকাল থেকে রাত পর্যন্ত। এবং শুরু হলো অগ্নিছড়া মার্চ। দেশ জুড়ে তীব্র আন্দোলনে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া এ মাসেই সূচনা মুক্তি সংগ্রামের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৮,৩৯,৩০২। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৫২,৪২৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৩১.০৫%। টানা ৮ ঘন্টা বিরতিহীন ভোট গ্রহণের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা। একে একে ১২৯৫টি কেন্দ্রের ফলাফল আসতে থাকে ১৩টি কাউন্টারে। রাত ১:৩০টায় সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মোট কেন্দ্র হলো ১২৯৫। আমার হাতে ১২৯৫টি কেন্দ্রের ফলাফলই আমার হাতে এসে পৌঁছেছে। ঘোষিত ফলাফলে ৮,৩৯,৩০২ ভোট পেয়ে এক বছরের জন্য ঢাকা উত্তরের নগরপিতা নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম, যেখানে অন্য কোনো প্রার্থীর প্রাপ্ত ভোট তার ধারে কাছেও নেই। আওয়ামী লীগ প্রার্থীর কাছে প্রায় ৮.৫ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা ৮,৩৯,৩০২ ভোট। মোহাম্মদ শাফিন আহমেদ প্রতীক নাঙ্গল ৫২,৪২৯ ভোট। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে। ৫৪ ওয়ার্ডের এই সিটি কর্পোরেশনের মোট ভোটার ৩০ লাখেরও বেশি, কিন্তু ভোট পড়েনি ৩ ভাগের ১ ভাগও। এই নির্বাচনের প্রদত্ত ভোটার হলো ৩১.০৫। সকালে প্রচুর বৃষ্টি ছিল, আর এই উপনির্বাচনে যারা জয়ী হয়েছেন এদের মেয়াদ হলো ১ বছর। এই কারণেই হয়তো আমাদের ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদেরও নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ৯০০ ভোট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এর আগে বৃষ্টি বিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও ২ সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ।
বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না, তেমনি ভোটের দিনেও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। তবে 2 সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন। ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন, তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। বৈরী আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ। পানি হলে ভোটটা দিতেই হইব, আমাগুলো একটা যোগ্যমান নেতার দরকার, আমাকে দিতে হইব না। রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কেউ আসুক আর না আসুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে, অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে। ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের 2 প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান। সময় সংবাদের কাছে তথ্য নিশ্চিত করেছেন মুকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফেজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ 1 দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে 300 আসনের বিপরীতে মাত্র 8টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই 8 প্রার্থীর 2 জন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে এই শপথ নিব। আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই 2 জন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এ ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে। যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না,
আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেবকে কি সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 8 জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে, ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের বাদ পড়া প্রার্থীদের। আবেদন যাচাই বাছাই হবে জানালেন রিটার্নিং কর্মকর্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টা থেকে রক্ষা করায় পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল বিকেলে গণভবনে পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এ সময় পাইলট গোলাম শফি সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশেষে লেখক, প্রকাশক, পাঠকদের প্রত্যাশা পূরণ হলো। প্রধানমন্ত্রীর নির্দেশে অমর 21 গ্রন্থমেলার সময় বাড়ল 2 দিন। গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পাঠক ও প্রকাশকেরা। বরাবরের মতোই ফেব্রুয়ারির শেষ দিনে বইমেলার সমাপনী অনুষ্ঠান। বাংলা একাডেমির 4 গুণীজন স্মৃতি পুরস্কার তুলে দেয়া হলো 4টি প্রকাশনার সংশ্লিষ্টদের হাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বইমেলা এবার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লেখক, প্রকাশক, পাঠকদের দাবি ছিল মেলার সময়সীমা বাড়ানোর। হঠাৎই বক্তৃতায় শুক্র ও শনিবার মেলা বাড়ানোর ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আপনাদের যে প্রত্যাশা, আপনাদের চাহিদা, আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। তিনি একটি সুসংবাদ দিয়েছে আপনাদের জন্য। এই মেলার পরিধি আরো 2 দিন তিনি বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন। সোহরাওয়ার্দী মাঠে এ ঘোষণা পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন পাঠকরা, সন্তুষ্ট প্রকাশকরা। 28 তারিখে তো আমাদের বইমেলা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন আরো বেড়েছে। শিশু প্রহর আমরা দেখতে পারবো, এই জন্য আমরা অনেক খুশি। এবার হচ্ছে আমি মাত্র আজকে সকালবেলায় জার্মানি থেকে আসলাম, যে একদিন মেলা পাবো আমার ভীষণ মন খারাপ ছিল, কিন্তু মানে যেটা হচ্ছে যে বইমেলা এখন আমি 3 দিন পেয়ে গেলাম। প্রকাশকদের একটা দাবি ছিল যে 2 দিন বাড়িয়ে দেওয়া হোক, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে কর্তৃপক্ষ বিবেচনা করেছে। শুক্র ও শনিবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। 2 দিনই সকালে থাকছে শিশু প্রহরের বিশেষ আয়োজন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। জীবন থামে না, বেদনার হাজারো গল্প পেছনে ফেলে তাই সামনে ছুটে চলা, এই তো জীবনের গল্প। এই যেমন মোহাম্মদ মানিক মিয়া ও তার পরিবার। আগুনে পুড়েছে তিলে তিলে সাজানো সংসার। হাজারো স্মৃতি পেছনে ফেলে সামনে এগোতে হবে। তাই এ জীবন ফেলে নতুন জীবন গড়তে কিশোরগঞ্জে ফেরা, যেখানে লেখা হবে জীবনের নতুন গল্প। তাও কি ভোলা যাবে দীর্ঘ জীবনের অভ্যাস, শহুরে সকাল, সংসার, জীবিকা, জীবন? ফুলাপান বাচ্চা ডিগ্রির মতো সরাইতাম পারছি, আর কোনো কিছু মাল সরানা সরানির মতো টপিক নাই। কি করবো, তো দেশের বাড়িতে চলে যাইতেছি। এখানে অনেকদিন ধরে থাকছি, তাই ছেড়ে চলে যাচ্ছে। এখন ভালো লাগছে না, খারাপ লাগছে। সব শেষ, এখন দেশে আবার চলে যাচ্ছি। আবুল বস্তির আগুন পুড়েছে 500 সংসার। পরার কাপড়টুকু নিয়েও বেরোতে পারেননি অনেকেই। আগুনের তীব্রতা পুড়িয়েছে সব, তবুও রাত জুড়ে প্রিয় জিনিস খুঁজে ফেরা। ফাগুনের অকাল বৃষ্টি ঠান্ডা বাড়িয়েছে, সেই সাথে বাড়িয়েছে দুর্ভোগ। ঘরে 2টা টিন আছে, সেটি পাড়া দিতেছি, এটিও মনে করেন থাকতেছে না। ডাক্তারে বিজিয়া একটা কাগজ টাঙ্গায় মাগিয়ে রাস্তার কুকুরের দাম আছে, কিন্তু আমাদের কোনো দাম নাই। ভোটার সময় আসে, ভোট দেও ঢেকালে খোঁজে, কিন্তু ভোট দেওয়ার শেষ হইলে পরে আমাদের গরিবের কোনো দাম থাকে না। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছি শেষ।
বুধবার রাতের সেই ভয়াল আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে অনেক প্রশ্ন। মেডিসিন গ্রান্ড পাউডার অথবা কিছু এরকম আমাদের সন্দেহ, আনলে এত আগুন ধরার কথা না, কারণ বৃষ্টিতে কিছুক্ষণ আগেই ভিজছে। এ রাত ভোর হবে, নতুন সম্ভাবনায় নতুনভাবে জীবন খুঁজবেন তারা। তবুও নানা প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে। কে দেবে সে উত্তর? কিছু রাত আসে অমানিসার চেয়েও গাঢ় অন্ধকার নিয়ে। তেমনি একটি রাত কাটিয়ে একরাশ হতাশা নিয়ে হাজারো মানুষের নির্ঘুম সময়। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, আর পেছনে আগুনে পোড়া স্বপ্নের অপমৃত্যু, যা তাড়িয়ে বেড়াবে পুরোটা জীবন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে অভিযান শুরু করেছে সরকারি টাস্ক ফোর্স। আগামী 1 মাস ধরে চলবে এই অভিযান। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গোডাউন ও কারখানা স্থানান্তরে আরও সময় প্রয়োজন। ভবনের উপরে চলে বসবাস আর নিচে রাসায়নিকের মজুদ। বেশি ভাড়ার লোভে পুরান ঢাকার বাড়ির মালিকদের এই রীতি দীর্ঘদিনের। এ ধরনের বাসাবাড়ির বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা ছিল আগেও, তবে চকবাজারের আগুনে টনক নড়েছে সব পক্ষেরই। দুর্ঘটনার পর তুলনামূলক দ্রুতগতিতেই মাঠে নামলো টাস্ক ফোর্স। অন্তত 10টি সংস্থা নিয়ে গঠিত কমিটি বৃহস্পতিবার একসঙ্গে অভিযান শুরু করে পুরান ঢাকার ইসলামপুর ও শহীদনগরে। মোট 21টি বাসায় গিয়ে দেখা মেলে রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। পরে সেসব বাসার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের সম্মানিত নাগরিক বৃন্দের যানমালের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম আমাদের চলবে যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণরূপে উচ্ছেদ না হচ্ছে। রবিবারে আমার এক টিম আবার আসবে। যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে, তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। তবে অভিযানের বিষয়ে প্রশ্ন তুলেছেন পুরান ঢাকাবাসী। কেরানীগঞ্জ হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমরা জায়গা দিলে আমরা চলে যাবো। এখন বললে আজকে তো কালকে চলে যাওয়া সম্ভব না। এখন লাইন কেটে দিলে আমরা কিভাবে চলবো? আমরা তো প্রতিষ্ঠান এখানে। যদি একটা নির্ধারিত জায়গা দেয় যে আমরা কেরানীগঞ্জ অমুক জায়গায় দিচ্ছি, সরকার দিচ্ছে, আমাদের লাইন টাইন সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো, আমরা চলে যাবো, সমস্যা নাই তো। রাসায়নিক গুদাম স্থানান্তরে যে দুটি জায়গার প্রস্তাব করছে সরকার, তার মধ্যে একটি শ্যামপুর। কিন্তু ঝুঁকি নিতে রাজি নন সেখানকার মানুষ। রাসায়নিক জিনিস এখানে ঘনবসতি, তার বাদে পাশে একটা সিএনজি পাম্প আছে, এই পাশে একটা বাজার আছে। এখানে রাসায়নিক কোনো দিলে খুব সমস্যা। স্টিম মিল, রুলিং মিলের ধোঁয়ায় আমরা শেষ। তারপর যদি আর মরণ ব্যাধি সামনে না দেয় আমার সামনে, আমরা বাঁচবো কিভাবে? একটাই মুখ গলির, এখানে যদি কেমিক্যালেরই হয়, বিস্ফোরিত হয়, এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। এখনো যেসব বাসায় গুদাম রয়েছে সেগুলো অবিলম্বে সরাতে অনুরোধ করেছে টাস্ক ফোর্স। আগামী শনিবার আবারও মাঠে নামবেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা। এর মধ্যেই চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনরায় যাচাই বাছাই করা হবে। আগামী ৩রা মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। প্রায় 28 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের 832 জন প্রার্থী। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বয়স ও ভর্তি জটিলতা সহ নানা কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে 31 জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে ছাত্র দলের 10 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বাম জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা এবং স্বতন্ত্র জিএস প্রার্থী ARM আসিফুর রহমানের প্রার্থিতাও বাতিল হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। আপিল করেছি, এটা যদি এখানে সুরাহা না হয় তাহলে আমার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। পুনর্বিবেচনার পর যারা প্রার্থী হতে পারেননি বলে এখন ঘোষণা করা হয়েছে, এটি যে সাময়িক তালিকা, এটি চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত তালিকাটি শিডিউল অনুযায়ী যথাসময়ে প্রকাশিত হবে। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইলিশ রক্ষায় আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে
সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে গতকাল সকাল থেকে নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময়ে সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরেই চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুল লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 67,000 জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। সরকার যদি সাহায্য না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখবো 2 মাস। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণেই মনে করেন চুরি চেঁচামি করে মাছ টাছ ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাট ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে আছি তার কাছে। শফিক। ইমতিয়াজ, আপনি হয়তো জানেন বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে সমুদ্র মাছ মারা বন্ধ একটা নির্দেশনা এসেছে। এই দুয়ে মিলে চট্টগ্রামের যে ফিশারি ঘাট রয়েছে সেই ফিশারি ঘাটে সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। তারা যেটি বলছেন যে আসলে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে যে একদিকে যে পুকুরের মাছ, যে প্রজেক্টের মাছ, বিশেষ করে কাতল, রুই, মৃগেল এই ধরনের সব ধরনের মাছ বিক্রি দাম বেড়ে গেছে। যেমন আজকে কাতল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত, রুই বিক্রি হচ্ছে 200 থেকে 270 টাকা পর্যন্ত এবং মৃগেল বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এবং যেটি গত এক সপ্তাহ আগেও কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কম ছিল। তারা বলছেন যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে তারা প্রজেক্টে মাছ মারতে পারেনি। একই সাথে সামুদ্রিক সব ধরনের মাছের দাম বেড়ে গেছে, 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি ইলিশের দাম। এখন ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা পর্যন্ত, 800 থেকে 900 টাকা পর্যন্ত। একইভাবে বেড়ে গেছে চিংড়ির দামও, বিশেষ করে চিংড়ি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গেছে, যেগুলো গত সপ্তাহে বা এর আগে কিন্তু 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে, সেটি এখন 800 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই চট্টগ্রামের এই ফিশারি ঘাটে। এবং রূপচানাও কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে, এখানে 800 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর লইট্টা মাছ যেটি একেবারে সস্তা মাছ, সেই লইট্টা মাছও কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রায় 100 থেকে 130 টাকা পর্যন্ত। এবং সব ধরনের মাছের দাম এ বাড়ার পিছনে তারা বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন। সেটি হচ্ছে সমুদ্র উত্তাল থাকার কারণে সেখানে মাছ ধরতে পারেনি এবং মাছের ধরার উপর নিষেধাজ্ঞা আসছে, সেই জন্য সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। আমি যদি আপনাকে চট্টগ্রামে ফিশারি ঘাট সম্পর্কে একটি তথ্য দিই, এখানে প্রতিদিন কিন্তু সাতক্ষীরা, খুলনা, টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে এবং কাবার ভ্যানে করে চট্টগ্রামে এই ফিশারি ঘাটে মাছ আসে এবং সে মাছগুলো আবার ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। তো এখানে যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে প্রতিদিন এখানে 200টি যে আড়ত রয়েছে সেই আড়তে প্রতিদিন প্রায় 10 থেকে 15 কোটি টাকা মাছ বিক্রি হয়। অন্যান্য সময় যে ইলিশের মৌসুমে এখানে 30 থেকে 40 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় বলে তারা জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। দর্শক, চট্টগ্রামের ফিশারি ঘাটের মাছের বাজারের সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। চলে যাচ্ছি পরের খবরে। ঝড় ও বজ্রপাতে নড়াইলের অরুণিমা রিসোর্টে এক রাতে কয়েক হাজার পাখির মৃত্যু অবাক করেছে এলাকাবাসীকে।
বক, শালিক, ঘুঘু ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির এত পাখির মৃত্যুর কারণ হিসেবে বনায়নের হার কমার কথাই বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই ঘটনাকে মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলে মনে করছেন তারা। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানাকে সঙ্গে নিয়ে কেফায়েত শাকিলের রিপোর্ট। হাজারো পাখির কলকাকলিতে মাত্র 3 দিন আগেও মুখর ছিল নড়াইলের অরুণিমা রিসোর্ট। সেই পার্কে নেমে এসেছে নিস্তব্ধতা, নেই কোনো পাখির আনাগোনা। সোমবার গভীর রাতে পাখিদের এই অভয়ারণ্যে চলে প্রকৃতির তাণ্ডব। ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারায় কয়েক হাজার পাখি। এসে দেখি পুরো এরিয়াটা পাখিতে মানে ছড়িয়ে ছিটে আছে, বিভিন্ন জায়গায় পাখি, হাজারো পাখি মারা গেছে। কি বলবো, কান্না আসে, এত পাখি মারা গেল। হ্যাঁ, অপরিচিত যে আমাদের যে কি যত্নের পাখি ছিল, কি যত্ন করতাম। মাত্র 15 মিনিটের তাণ্ডবে সেদিন পুরো পার্কই তছনছ হয়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্কটির স্বাভাবিক জীববৈচিত্র্য। 5 প্রজাতির পাখি মারা গেছে। একটা হচ্ছে বক, একটা হচ্ছে পানকৌড়ি, শামুকখোলা, কাচিচূড়া, খয়রা, আর হচ্ছে শালিক, গুগু পাখি, এই সমস্ত। আমরা চেষ্টা করতেছি যে পাখিগুলো আছে এগুলোকে প্রোটেকশন দেওয়া। বাণিজ্যিক বনায়নের কারণেই এভাবে হাজার হাজার পাখিকে প্রাণ হারাতে হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বকগুলো একটি জায়গাতে রাত্রি যাপন করে অনেকে, হাজারে হাজার একসঙ্গে। তো ফলে এখানে কিছু একটা ঘটলে অনেক পাখি একসঙ্গে মারা যায়। তাদের কোটি বছরের অভিজ্ঞতা থেকে উঁচু গাছ এড়িয়ে চলার যে কাজটা হয়তো আগে ছিল, যার ফলে হয়তো বজ্রপাতে আগে পাখি ক্ষতিগ্রস্ত এত হতো না। এই ঘটনাকে মানুষের জন্য সতর্ক বার্তা বলেও মনে করছেন তারা। একই রকম জাতীয় গাছ হয়ে যাচ্ছে, যে গাছগুলি অথবা বিদেশি গাছ, সেগুলো তো আমাদের দেশের পাখির জন্য সেই প্রোটেকশনটা তৈরি করতে পারতেছে না। এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং আমাদের মানুষের জন্য এরকম একটি ঘটনা ঘটতে পারত। দুর্যোগ এড়াতে সবাইকে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। বৃহত্তর স্বার্থে পরিবেশ এবং মানুষ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। শহরে নিহত তাহেরের ভাড়া বাড়ি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন তারা। এদিকে রংপুর মেডিকেলে ভর্তি 4 জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যুর ঘটনার কারণ উদ্ঘাটনে বৃহস্পতিবার সকালে 5 সদস্যের একটি তদন্ত দল বালিয়াডাঙ্গির লাহিড়ী বাজার এলাকায় মৃত তাহের আলীর বাসায় পৌঁছায়। এ সময় তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন। রাজশাহী থেকে আসা অপর একটি তদন্ত দল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। গ্রামবাসী চায় দ্রুত উদ্ঘাটিত হোক মৃত্যুর কারণ। তদন্ত টিম আসতেছে, কিন্তু এটার অনুসন্ধান যে কি হইলো আমরা কিন্তু এটাও বলতে পারতেছি না। মানুষ কিন্তু এখনো আতঙ্কগ্রস্ত ভাবে বিরাজ করতেছে। সাধারণ মানুষ এটার উদ্ধার চায়, এটা উদ্ধার করতে চায় কিভাবে মারা গেল। নমুনা সংগ্রহ করে প্রতিনিধি দল ঢাকায় গিয়ে পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও। 2টা টিম মিলে কিছু রক্ত নমুনা সংগ্রহ করতেছে, এবং এই নমুনাগুলো ঢাকায় পাঠানো হবে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে। তারপরে আমরা আসলে বলতে পারবো যে ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটছে। এদিকে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি 4 জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। এরপরই বাড়ি ফিরে যান তারা। গত 12 ফেব্রুয়ারি অজানা রোগে আক্রান্ত হয়ে মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ পর্যায়ক্রমে তার পরিবারের 5 সদস্য মারা যান। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত। ভোট পড়েছে 31%, দায় কমিশনের নয়, দাবি সিইসির। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছি শেষ। ভাসান থেকে আগুনে ঘরহারা মানুষের খোলা আকাশের নিচে শীতার্ত রাত যাপন। নিঃস্ব হয়ে কেউ কেউ ফিরছেন গ্রামে। পদ্মা, মেঘনা সহ 6টি অভয়াশ্রমে আজ থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে 2 দিন বাড়ল অমর 21শে গ্রন্থমেলা। খুশি বইপ্রেমীরা। আজ ও কাল মেলা চলবে সকাল থেকে রাত পর্যন্ত।
এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।